আসসালামু আলাইকুম রাতুল ভাই ও শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আমি ঘটনাটি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। সে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে উপস্থাপন করছি। তাই আর বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। এই ঘটনাটি আমার নানু বাসায় ঘটে। আমি তখন মাত্র 10ম শ্রেণীতে উত্তীর্ণ হলাম। এটি চলতি বছরেই ঘটে। ছুটিতে নানু বাসায় যেয়ে দেখি নানুর অ্যাপার্টমেন্টে 5টি রুমের মধ্যে একটি ভাড়া দেওয়া হয়েছে। নানাকে জিজ্ঞাসা করায় উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আরবি ভাষায় কি যেন একটা কথা বললেন। আমার নানা ছিলেন অনেক দিনদার মানুষ, মাঝে মধ্যে এভাবে আমার সাথে দুষ্টামি করেন। তাই এই কথা নিয়ে খুব একটা বেশি ভাবলাম না। দুপুরে খাবারের সময় হয়ে গেল। একটি মেয়ে এসে খাবার পরিবেশন করলো। মেয়েটার মাথায় একদম পুরো ঘোমটা দেওয়া। চেহারা দেখতে না পেয়ে কিছুটা বিরক্ত হলাম। মনের মধ্যে একটাই অশান্তি যে কে ইনি। যখন আমার প্লেটে খাবার দিতে আসলো, আমি তখন তার মুখের ঘোমটা দেওয়া চেহারাটা দেখা যাচ্ছে না বলে আবারও চিন্তিত হলাম। আমি আবারও মনের মধ্যে শুধু একটাই চিন্তা, ইনি কে। যখন আমার প্লেটে খাবার দিতে আসলো, আমি তখন তার ঘোমটা দেওয়া ওনার নিচ থেকে তার হাত বেরিয়েছিল, সেটা দেখলাম এবং দেখলাম তিনি অপার্থিব কিছু একটা মনে হচ্ছে আমার কাছে, যেন অস্বাভাবিক কিছু একটা, যেন পৃথিবী থেকে অন্য কোনো এক জায়গা থেকে খাবার পরিবেশন করছে। তার হাত দুটি এমন সুন্দর ছিল। পরে জানতে পারলাম মেয়েটি এই বাসায় ভাড়ায় এসেছে। বেকার থাকায় নানুর কাছে কাজ চায় এবং নানু পরবর্তীতে তাকে কাজের বিনিময়ে এই বাসায় থাকতে দেন। সেই দিনের মতো আর কোনো ঘটনা ঘটেনি। মূল সমস্যা শুরু হয় তার পরের দিন সন্ধ্যায়। আমি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম। মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গেল এবং মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে একটা করুণ চিৎকার এবং প্রাণ ভিক্ষার আর্তনাদ শুনতে পেলাম। কিসের শব্দ? তার তল্লাশি চালাতে গিয়ে দেখি ওই ভাড়াটিয়া মেয়েটির রুম থেকে সেই শব্দের সূত্র। কি হয়েছে আমি নিজেকে প্রশ্ন করলাম এবং দৌড়াতে দৌড়াতে সেই মেয়েটির রুমের সামনে যাই। ইতিমধ্যে আমাদের বাসার বাকি সবাই সেখানে চলে এসেছেন। আমরা গিয়ে দেখি মেয়েটির রুমের দৃশ্য যা দেখলাম তা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম মেয়েটি আয়নার দিকে তাকিয়ে কারো কাছে মাফ চাচ্ছে এবং সে হাওয়ায় ভাসছে। এমন দৃশ্য তো কোনো স্বাভাবিক দৃশ্য নয়। এই দৃশ্য দেখে আমার নানু অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। আমি একটু সাহস করে আয়নার দিকে দেখলাম। আমি ওর সাহস ধরে রাখতে পারলাম না। দেখলাম আয়নার মধ্যে কালো কুচকুচে অবয়ব, যার মুখ থেকে রক্ত ঝরছে, চোখ দুটো পুরো কালো পুরোট রঙে ভরা। এই দৃশ্য দেখে আমি অচেতন হয়ে মাটিতে পড়ে যাই। পরদিন দুপুরে চোখ খুলে দেখি আশেপাশে আমাদের প্রতিবেশীরা। হঠাৎ একজন ধমকের সাথে বলে উঠল, আপনারা বাড়িঘর খুলে রেখে কই গিয়েছিলেন? আপনাদেরকে যেন এসে অ্যাপার্টমেন্টের সামনে রেখে গেছে কেউ। আচ্ছা, ওকে। আমি তার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। বিকেলবেলা নানুরাও স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। এত ঘটনার পর আমি আর নিতে পারছিলাম না এই ব্যাপারগুলো, তাই বাসা থেকে বেরিয়ে যাই। এরপরে এখানে বলে রাখা ভালো, আমরা সেই ভাড়াটে মেয়েটার কথা ভুলে গিয়েছিলাম। সেই মেয়েটি বাসায় ছিল না। বের হয়ে আমি তখন ওয়ারি যাচ্ছিলাম। সেখানে সলিমুল্লাহ কলেজের সামনে একটি মাজার রয়েছে। আমি সেই মেয়েটিকে মাজারে দেখতে পাই। তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসি। এসেই রুমে ঢুকি এবং আমি তাকে জিজ্ঞাসা করি কাল রাতে কি হয়েছিল। জিজ্ঞাসা করায় সে ভারী এবং পুরুষ কণ্ঠে বলল, তুই জেনে কি করবি, আমাকে এখন ঘুমাতে দে। এটা শুনে আমার শরীরের রক্ত গরম হয়ে যায়। কাজের মেয়ে আমাকে এভাবে ধমক দিল। অনেক কষ্ট করে নিজের ধৈর্যকে আমি রেখেছিলাম। মনে মনে ঠিক করলাম সকাল হলে আমি নিজেই বাড়ির উদ্দেশ্যে রওনা হবো, এখানে আর থাকবো না। রাতে সবাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাত তখন প্রায় 3:45 মতন বাজে। আমার ঘুম ভেঙে যায়। খাইনি বলে প্রচণ্ড ক্ষুধা লাগে। ফ্রিজে কি আছে তা দেখতে আমি রান্নাঘরের দিকে যাই। শুনলাম কাজের মেয়েটির ঘর থেকে কেমন যেন ফিস ফিস শব্দ ভেসে আসছে। এত রাতে কারো যেন কথা বলার শব্দ হবে। আমি এই বিষয়টা জানার জন্য তার ঘরের দিকে যেতে থাকি। ঘরে গিয়ে দরজার সামনে নক করলাম। দেখি কোনো সারা শব্দ নেই। দরজাটা খোলাই ছিল
একটু চাপ দিতেই দেখলাম মেয়েটি এক নজরে জানালার দিকে বাইরে আকাশে তাকিয়ে আছে। আমি বললাম, এই মেয়ে, এত রাতে কার সাথে কথা বলছো, আর বাইরে কি দেখছো? আমি একটু ধমকের সরে বলেছিলাম, কারণ তার উপর আমার রাগ ছিল। মেয়েটা আস্তে করে আমার দিকে ঘুরে তাকালো। পরক্ষণেই চাঁদের আলো জানালা ভেদ করে তার শরীরের উপর পড়ল। দেখলাম সে কুচকুচে দাঁড়িয়ে আছে, তার হাত পাকানো। চেহারার দিকে তাকালাম, দেখে আমার পায়ের নিচ থেকে যেন জমিন সরে গেল। চোখ দুটো কালো, সাদা কোনো অংশ নেই। মুখে বিড়ালের মতো লোম বেরিয়েছে, মাথায় কোনো চুল নেই। কিছু বুঝে ওঠার আগেই জানালার বাইরে থেকে একজনের বড় দুটি হাত ঢুকলো সেই ঘরে। হাত দুটো মেয়েটিকে টেনে জানালার দিকে বাইরে নিয়ে গেল। বলে রাখা ভালো, জানালাটি থাই গ্লাসের ছিল, কোনো গ্রিল লাগানো ছিল না। আমি দৌড়ে গেলাম মেয়েটিকে বাঁচানোর জন্য, কিন্তু আমি দৌড়ানোর আগেই সে বাইরে চলে গেছে। এক বিশাল দানব আকারের নেকড়ে, যার মানুষের মতো হাত পা আছে। মেয়েটিকে নিয়ে পাশের বাসার ছাদে টপকে সেকেন্ডের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। মেয়েটা আমার দিকে সাহায্যের মুখ নিয়ে তাকিয়েছিল। এর মধ্যে কত কিছু হয়ে গেল। আমি চিৎকার করে নানুদের এখানে আসতে বলি। 5 মিনিট পর দেখি কোনো সারা শব্দ নেই। আমি নানার রুমে যাই, গিয়ে দেখি সেখানে কেউ নেই। কিছু না ভেবে সেখান থেকে দৌড় দিয়ে আমি ভেবেছিলাম, এসব কি হচ্ছে আমার সাথে। ভাবতেই কিসের সাথে যেন হোঁচট খেয়ে আমি রাস্তায় পড়ে যাই। হঠাৎ মনে হলো যেন আমি আকাশ থেকে পড়লাম। উঠে দেখি আমি নানু বাসার গেটের ভেতর। আমার আম্মুর কান্নার শব্দ আসছে। আমি ঘরের ভেতর ঢুকেই দেখলাম আমার আম্মু, মামা, দাদা, দাদি, ছোট মামা সবাই আছে সেখানে। আমাকে জীবিত অবস্থায় দেখে আমার আম্মু সহ সবাই যেন প্রাণ ফিরে পেলেন। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। আমার মা আমাকে বলছিলেন, কোথায় ছিলি বাবা, তোকে আমরা অনেক খুঁজেছি। আমি বললাম, খুঁজেছো মানে? আমি তো। পাশ থেকে নানুমণি বলল, তুই নাকি 2 দিন বাসায় ছিলি না। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই রাতুল ভাই। আমি নানুর বাসায় থাকা সত্ত্বেও আমি নাকি ছিলাম না সেখানে। তাহলে কোথায় ছিলাম আমি? সবাই আমার জন্য দোয়া করবেন, যতদিন বেঁচে আছি ততদিন যেন সুস্থ থাকতে পারি। ভূতবেলার লিসেনারদের এবং শ্রোতা বন্ধুদের শ্রদ্ধা জানাই, এবং রাতুল ভাইকে এই ঘটনাটি সালাম জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর প্রধান, ঠিকানা ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার, বর্তমান ঠিকানা সুন্দরজাহান মোড়। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানে। দেখতে পাচ্ছি অসংখ্য লিসনার আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। এর পাশাপাশি আমরা লাইভে আছি, আপনারা লাইভে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং সেই পাশাপাশি শুনতেও পাচ্ছেন। আপনারা চাইলে লাইভের কমেন্ট বক্সে আপনাদের মতামত করে জানাতে পারেন। দেখতে পাচ্ছি আবারও আমার পাশে আজকে আছেন শিহাব ভাই। শিহাব ভাইয়ের কাছে ভৌতিক ঘটনা শুনতে চাই। ভাইয়া, এবারে আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? ভাইয়া, এবার আমি যে ঘটনাটি বলবো সেটা আমার ছোটবেলার। জি। আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ালেখা করতাম, মানে এখন আমি আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করতেছি, কিন্তু এক সময় ছিল আমি কওমি মাদ্রাসায় পড়ালেখা করছি। যেরকম কিছুক্ষণ আগে একটি ভাই কমেন্টে বলল যে আলফালা মাদ্রাসায়, আমি আলফালা মাদ্রাসায় পড়ালেখা করছিলাম। ওইখানে পড়ালেখা করছি প্রায় 10 বছর। এই 10 বছরের ভিতরে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে, যেগুলো অনেক ভৌতিক ছিল ওই মাদ্রাসার ভিতরে। শুধু আমার সাথে নয়, আমার অনেক বন্ধু ছিল যাদের সাথে এগুলো ঘটছে। তবে আমার সাথে যে ঘটনাটাই ঘটে গেছে আমি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। জি, আমরা শুনবো। এটাও আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব অভিজ্ঞতা। আমার বয়স তখন 14 থেকে 15। আচ্ছা। 14 থেকে 15। ওই সময় আমি যখন মাদ্রাসায় পড়ি, জি, তখন একটা পরীক্ষা হয়। আচ্ছা। পরীক্ষার পরে 4-5 দিন করে আলফালা মাদ্রাসা ছুটি দেয়। তো ছুটির 2 দিন আগে ওই সময় পরীক্ষা হচ্ছে আর কি। আচ্ছা। তা পরীক্ষার আনন্দ, অনেকেই ঘুম আসে না রাতে, মানে পরীক্ষা শেষ হওয়ার পর তো ছুটি দিবে মাদ্রাসা, তখন তো মানে সবার একটা আনন্দ। ছোট মানুষ আমরা, যে বাড়িতে যাব, এই জন্য আমরা সবাই আনন্দ করতেছি।
আনন্দ করার পর যখন শুয়ে গেলাম, ঘুম আসলাম রাতে 1টা-2টা। আচ্ছা। এখনো কিন্তু পরীক্ষা শেষ হয়নি, আরো 2টা পরীক্ষা বাকি আছে। 2 দিন জি। পরে আমরা বাসায় যাব বন্ধু নিয়ে। এই মুহূর্তে আমরা আনন্দ করে রাতে ঘুম আসলাম। আচ্ছা। তারপর মানে আমি আবার মাঝরাতে টের পাইছি, মানে ঘুম থেকে জাগা পাইছি। জাগা পাওয়ার পর আমি জরুরত ছাড়ার জন্য আর কি বাথরুমে যাচ্ছি। এমন সময় আমি মাঠের মাঝখানে, আচ্ছা। মাঠের মাঝখানে আবার আমাদের আলফালা মাদ্রাসা আমরা যখন পড়ালেখা করছি তখন চারপাশে গাছ ছিল, জি। যেমন কাঁঠালের গাছ ছিল, আরও অনেক গাছ আছে, লম্বু গাছ। তার ভিতর ওই কাঁঠালের গাছের কাছে আমি যেই গেছি আচ্ছা। বের হয়ে, ওইখানে আমার মানে শরীরটা আবার মানে ঠান্ডা হয়ে গেল। আমি আপনাকে আগেই বলেছি, মানে আমার ছোটবেলা থেকে একটা সমস্যা আছে, সেটা হলো মানে কোনো বিপদ হওয়ার আগে বা কোনো ভৌতিক ঘটনা ঘটার আগে আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে আর লোমগুলো দাঁড় হবে। আমি তখনই বুঝে গেলাম যে হয়তো এখানে কোনো একটা সমস্যা হবে। তার কিছুক্ষণ পরে আমি ওই গাছটা পার হইনি, কাঁঠালের গাছ, ওইখানে এত বড় একটা বাদুরকে দেখলাম। জি। মানে আমার মনে হচ্ছে না এটা কোনো বাদুর বা জি। মানে কোনো জন্তু, আমার মনে হচ্ছে এটা কোনো দুষ্ট শক্তি বা কোনো জিন হবে। আচ্ছা আচ্ছা। সে পাখিটা গাছের উপরে পড়লো। পড়ার পর সাধারণত বাদুর যদি গাছে পড়ে, জি। গাছের ডালটা অন্তত নড়বে, রাইট। বা পাতাটা শুধু একটু নড়ে উঠবে। কিন্তু আমি দেখতে পেলাম যে পুরো গাছটাই নড়ছে। আচ্ছা আচ্ছা। পুরো গাছটাই এমন ভাবে নড়ছে, মনে হয় যে একটা হাতি যদি একটা গাছকে এইভাবে লাড়া দেয়, যত জোরে নড়ে উঠবে এইভাবে নড়তেছে গাছটা। এটা দেখার সাথে আমার শরীর পুরো শীতল হয়ে গেল। তারপরে আমি কষ্ট করে তার ওই পাশে আবার আর একটা রুম আছে, ওইখানে আবার হুজুর শুয়ে থাকে। আচ্ছা। ছাত্রদের এক সাইডে তুই হুজুর পাশের রুমে থাকে। তা আমি যে হুজুরকে ডাক দিলাম, জি। হুজুরের নাম বলতে যাচ্ছি না, তাকে আমি ডাক দিলাম যে হুজুর এইরকম ঘটনা। জি। তা হুজুর বলল, তুমি এত রাখতে বেরোছো কে? আমি বললাম, হুজুর আমার জরুরতে বেরোছি টয়লেট সারার জন্য। তো বলছে, আচ্ছা তুমি যাও, ভয় করার দরকার নেই, দোয়া দৌরুদ পরে চলে যাও। পরে আমি জরুরত সেরে সারার পর আমি রুমে এসে শুয়ে গেলাম। আচ্ছা। তার 2 দিন কেটে গেল, পরীক্ষা হয়ে গেল। হ্যাঁ। আমার ও বিষয়ে আর কোনো চিন্তা নেই। পরে আমি বাড়িতে চলে আসলাম, বন্ধ। 2 দিন পরে মাদ্রাসা বন্ধ দিল। আচ্ছা। পরে বাড়িতে আসার পর সেই রাতেই আমার মা তখন বেঁচে ছিলেন। আচ্ছা। আমার বাবা তখন বিদেশ ছিলেন আর কি। আচ্ছা। আমার বাবা বিগত 8 বছর 10 বছর বিদেশে ছিলেন। আচ্ছা। ওই সময় আমার বাবা বিদেশে। তখন আমার মা আর আমার মার সাথে আমার এক ফুফাতো বোন ছিল। আচ্ছা আচ্ছা। ফুফাতো বোন মানে আমার মার সাথে থাকতো। আমার ওই ফুফাতো বোনের স্বামী আর আমার বাবা এই 2 জন বিদেশে একসাথেই থাকে। আচ্ছা আচ্ছা। এই সূত্রে আমার বোন আমার মার সাথে থাকে, যেহেতু আমিও বাসায় থাকি না, বাড়িতে কেউ নাই, আমার বড় ভাই শুধু আছে, সেই জন্য আমার ফুফাতো বোন আমার মার সাথে থাকে। আচ্ছা। তার কিছুদিন আগেই মানে আমার পরীক্ষা যে দিয়ে বাড়িতে আসলাম, পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে আমার হলো ফুফু মারা গেছিল। আচ্ছা। মানে আমার ওই ফুফাতো বোন, যে ফুফাতো বোন আমার মায়ের সাথে থাকে, আচ্ছা, ওই ফুফাতো বোনের মা মারা গেছে, মানে আমার ফুফু মারা গেছে। আপনার ফুফু মারা গেছেন? জি। হ্যাঁ। তা মারা গেছে, ওইখানে আমি আসছিলাম। তারপরে এই ঘটনাগুলো ঘটে যায়। তারপর আমি বাড়িতে আসি। ওই রাতে আমার মা আমার ফুফাতো বোনকে নিয়ে মানে ধানের তলে জাল যে দেয় আমাদের মারাকাটি শেষ হলে, ওই কাজটি করতেছে রাতে আর কি। মানে ধান সেদ্ধ করতেছে রাতে। তা সেদ্ধ করতেছে, আমি ওখানে বসে আছি উপস্থিত। তখনই আমার মা বলল, মা তুমি একটু জাল দে, আমি আসতেছি। আমি একটু মানে বাড়ির পিছন থেকে আসতেছি। তখন আমাদের টয়লেট একটু বাড়ির পিছনের দিকে ছিল। তখন আমার মা বলল যে, মা তুমি একটু জাল দে, আমি একটু বাড়ির পিছন থেকে বাথরুম করে আসি। তা ওই কথা বলে আম্মু বাড়ির পিছনে গেছে। আচ্ছা। তার মধ্যে লাইট ছিল, মানে একটা ছোট ফোন ছিল, মুঠো ফোন, ওই ফোনটা নিয়ে গেছে। ওটার কতটুকু আলো। যাওয়ার পর আম্মু চিৎকার দিয়ে উঠল। চিৎকার দিয়ে ওঠার পর আম্মু বলতেছে, বাবা বাবা তাড়াতাড়ি এদিকে আসো, দেখে যাও কি। পরে আমি আর আমার ওই ফুফাতো বোন 2 জনে দৌড়ে গেলাম।
দৌড়ে যাওয়ার পর আমাদের আরও একটা বড় লাইট ছিল, যেটা আমার বাবা বিদেশ থেকে পাঠিয়ে দিয়েছে। ওই বড় লাইটটা নিয়ে গেলাম, যাওয়ার পর আমি লাইটটা মারার পর দেখতে পেলাম যে একজন মানুষ, একটা অস্তিত্ব ওইখানে আছে, মানে শুধু আড়ার দিকে যাচ্ছে, বাঁশের যে আড়া আছে ওটার দিকে যাচ্ছে। তা আমার মা বলতেছে, কে তুমি কে? তা ওই যে অস্তিত্বটা মানুষের মতোই মনে হচ্ছে, একজন বুড়ি মানুষ, সাদা কাপড়ে মোড়ানো, পাগুলো মাটি থেকে একটু উপরে। সে আমার আম্মু যে বলতেছে যে তুমি কে কে তুমি, কিন্তু সে পেছনের দিকে তাকাচ্ছে না, না তাকিয়ে সে সোজা বাঁশের আড়ার দিকে যাচ্ছে। তারপর আমিও লাইট ধরে আছি। পরে আমি দেখতে পেলাম যে আস্তে আস্তে যাচ্ছে, যতই যাচ্ছে ততই আবছার মতো হয়ে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না। এক পর্যায়ে এরকম যেতে যেতে সে মিশে গেল। যে একটা সাদা বুড়ির মতো একটা অস্তিত্ব ছিল, সেটা আস্তে আস্তে মিশে গেল। তারপরে আমরা এগুলোই দেখলাম আর কি। জাস্ট এটাই ছিল ঘটনা। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের স্টুডিওতে এসে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটনা শেয়ার করার জন্য। তো যাই হোক, আমি এই মুহূর্তে, আপনার আর কোনো ঘটনা আছে? আচ্ছা, আমরা এই মুহূর্তে আপনাদের কথাবার্তাগুলো চলে যাব, তারপর আমার কাছে আরেকটি মেল রয়েছে, সেই মেলে চলে যাব। দেখতে পাচ্ছি নবাব মৃদু ছিলেন আমাদের সাথে। ভাই, আমি শুনছি বাদিয়াখালী থেকে, প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে, আজ আছি শেষ পর্যন্ত। লিখেছিলেন আমাদেরকে মুনজারিন জারা, উনি লিখেছেন, হাই ভাইয়া, হ্যালো, কোথা থেকে শুনছেন জানাবেন। হাসানুর আহমেদ নিলয় লিখেছিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার বাবা সহ আমাদেরকে অনুষ্ঠান শুনছেন, আঙ্কেলের জন্য অনেক অনেক শুভকামনা। লিখেছিলেন বোনারপাড়া ভূতমারা বাজার থেকে শুনছি, এমডি মুকফর লিখেছিলেন আমাদেরকে, মাশরাফি ছিলেন আমাদের সাথে। আচ্ছা, ওকে, লিখেছিলেন আমাদেরকে সাগর মিয়া, ভাই আমার SMS আচ্ছা পড়া হচ্ছে না কেন? অনেক মানুষ আমাদেরকে কমেন্ট করছেন, আসলে তার মধ্যে থেকে দু একটা কমেন্ট মিস হতেই পারে, তবে মিস করলে আমার বেশি খারাপ লাগে আপনাদের চেয়ে। এমডি আলমগীর লিখেছিলেন যে এক সপ্তাহ অনেক দিন মনে হচ্ছে রাতুল ভাই, ভূতবেলা অনেক মিস করি। লিখেছিলেন আমাদেরকে বাদিয়াখালী থেকে মৃদু ছিলেন, অনেক সুন্দর হচ্ছে। উনি লিখেছিলেন আমাদেরকে আব্দুল্লাহ সিয়াম, ভাইয়া আমি আপনার স্টুডিওতে আসবো, কিন্তু আমি সেখান থেকে ফেসবুক লাইভ করতে চাই না, এটা কোনোভাবেই সম্ভব না ভাইয়া, এখানে এসে লাইভ করার কোনো পারমিশন নেই। লিখেছিলেন আমাদেরকে শোয়েব বিন কাউসার, ভালো লাগছে। লিখেছিলেন আমাদেরকে আচ্ছা ইলিয়াস শেখ, লিখেছিলেন বুশরা, সেই সাথে মাশরাফি আবার ছিলেন, মুনতাসির রহমান ছিলেন আমাদের সাথে, আচ্ছা মিরাজ ছিলেন আমাদের সাথে। লিখেছিলেন আমি বাদিয়াখালী থেকে শুনছি। আচ্ছা, জরিতুল ইসলাম জীবন ছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন কি খবর ভাইয়া। লিখেছেন রুহুল আমিন শুভ, দেখতে পাচ্ছি আমাদের সাথে পাপ্পু শেখ ভাই ছিলেন। মোহাম্মদ ইলিয়াস শেখ লিখেছেন কবিরা, আচ্ছা কাজীর বাজার থেকে ভয়ঙ্কর গল্প দেন। আচ্ছা, কাজীর বাজার থেকে উনি শুনছেন এবং ভয়ঙ্কর গল্প শুনতে চেয়েছেন। অনিক রহমান ছিলেন আমাদের সাথে, লিখেছেন সদর থেকে আমি অনেক অনুষ্ঠান উপভোগ করছি, সাথে আছি নাহিদ ও মাহফুজ, অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছি ফিরোজ কবির লিখেছেন রাতুল ভাই কেমন আছেন, অনেক ভালো আছি, এবং রাতুল ভাই সবসময় ভালো থাকে, এই জন্য আসলে আপনাদেরকে চমৎকার চমৎকার ভৌতিক ঘটনা উপহার দিতে পারে। তো এই মুহূর্তে আমাদের সাথে শিহাব ভাই ছিলেন, আমরা তার কাছে যাব না, আমার কাছে মেইল রয়েছে, সেই মেইলটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, যেটি আসলে সুন্দরবনকে ঘিরে এই ঘটনাটি। তো উনি যেভাবে আমাকে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি।